পারবে, এর তো একটা ডিসেবিলিটি আছে, তো একটা ডিসেবিলিটি কোটা আছে, তাই সে ভর্তি হতে পেরেছে। এড কলেজের একজন প্রফেসর, তিনি আমাকে ওপেনলি একদিন এসে বলছেন, আচ্ছা তুমি তো ব্ল্যাকবোর্ডে লিখতে পারছো না, তাহলে তুমি শিক্ষকতা করবে কি করে? নমস্কার, আমি রিয়া সাহারে, অপরচুনিটি স্কিল একাডেমি স্পেশাল এডুকেটর। আজকে 4th জানুয়ারি, ওয়ার্ল্ড ব্রেল ডে, লুইস ব্রেলের জন্মদিন। আজকে আমাদের অপরচুনিটির ক্যাফের যে মেনু কার্ডটি সেটি আমরা ব্রেলে পাবলিশ করেছি। আমাদের সাথে আছে সায়ন্তন চ্যাটার্জি এবং শ্রেয়া ঘোষ। ওনারা ওনাদের জার্নির কথা শেয়ার করবেন আমাদের সাথে। আমরা চাই অপরচুনিটি ক্যাফেতে আজকে যেমন মেনু কার্ডটি ব্রেলে হয়েছে, কলকাতা শুধু নয়, ভারতবর্ষের সকল ক্যাফেতে তাদের মেনু কার্ডটি যাতে ব্রেলে পাবলিশ করে, এটাই আমাদের মেসেজ থাকলো সকলের কাছে। ছোটবেলা থেকে তোমার জার্নিটা তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো। এই দিনটাতে আমাকে এখানে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ডাকার জন্য, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড শ্রেয়া, আমাদের 25 বছরের বন্ধুত্ব। এখানে আমরা যেটা দেখেছি যে দৃষ্টিহীনতা বা যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, যদি স্পেসিফিক্যালি বলি, যে কোনো বাড়িতে আসাটা একটা চ্যালেঞ্জ। সেটা অভিশাপ বলবো না, আশীর্বাদও বলবো, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে কেউ খুব স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করে, যেটা আমার বাবা করেছিল। তাই জন্য আজকে এখানে বসে একটা সুন্দর ঠান্ডা ঘরে বসে ম্যাগি খাওয়া যাচ্ছে, কথা বলা যাচ্ছে, শ্রেয়ার সাথে বন্ধুত্ব হচ্ছে, তোমার সাথে আড্ডা হচ্ছে, সব হচ্ছে। 6.5 মাসে জন্মেছিলাম, প্রিম্যাচিওর, এবং তারপরে ডাক্তার বললো যে রেটিনার প্রবলেম আছে, সেই জন্য ব্লাইন্ডনেসটা এসছে। প্রথমে ব্লাইন্ডনেস আসবে এটা ঠিক ছিল না, তো তারপরে ব্লাইন্ডনেসটা এসে তখন পাড়ার একটা স্কুলে ভর্তি হওয়া, তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চলে যাওয়া, তার আগে লাইট হাউসের শ্রেয়ার সাথে আলাদা, লাইট হাউস অফ দ্য মাইন্ড। এটা একটা স্পেশাল স্কুল যেখানে আমরা প্রথম এই ব্রেল পদ্ধতি, আজকে যে দিনটার জন্য এখানে আসা, যে জন্য আসা, ওই ব্রেলের 216তম জন্মবার্ষিকী। তো তারপর লাইট হাউস থেকে নরেন্দ্রপুর থেকে পাঠভবনে গিয়ে আবার একটা অন্য চ্যালেঞ্জ, যে না একটা জেনারেল স্টুডেন্ট, অর্থাৎ যাদেরকে আমরা এবেল বডি বলি, তাদের সাথে মানিয়ে নেওয়া, তারাও আমাকে মেনে নিচ্ছে কিনা, আমি তাদেরকে কতটা ক্যাপেবল করতে পারছিলাম। আমরা জানি না যে আমাদের আশেপাশের মানুষটাকে কিরকম, আমরা কোন পরিবারে জন্মগ্রহণ করবো আমরা জানি না। তো সেরকমই মা বাবা ফরচুনেট ছিল, আমি আমার দিক থেকে চেষ্টা করে গেছি। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশনস পড়া, এমএ করতেই আমি টেট কোয়ালিফাই করি। কারণ প্রত্যেকটা দৃষ্টিহীন মানুষের বা প্রত্যেকটা এবেল ডিজেবল যাই হোক না কেন, মানুষের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাসের শেষে গিয়ে আমার যদি আজকে একটা ম্যাগি খেতে ইচ্ছা হয়, আজকে একটা বিরিয়ানি খেতে ইচ্ছা হয়, একটা ফিশ ফ্রাই খেতে ইচ্ছা হয়, আই বেয়ার মাই ওন পকেট। শ্রেয়া, তুমি তোমার জার্নিটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। আমার 2 বছর বয়সে আমার ক্যান্সার ধরা পড়ে আমার চোখে, এবং তারপর আমি গ্র্যাজুয়ালি আমার 2টো চোখে দৃষ্টি হারিয়ে ফেলি। এবং এরপরে আমার জার্নিটা শুরু হয়, সত্যি কথা বলতে গেলে, 4 বছর বয়স থেকে একটা স্পেশাল স্কুলে ভর্তি হওয়ার মধ্যে দিয়ে। সেখানে আমার 10 স্ট্যান্ডার্ড অবধি আমি সেখানে পড়াশোনা করেছি, এবং সেখানে সবাই আমরা আমার মতোই ছিল স্পেশাল চাইল্ড, যারা দৃষ্টি প্রতিবন্ধী। সেখানে আমরা ব্রেল পদ্ধতির সাহায্যে পড়াশোনা করেছি। কিন্তু তারপর থেকে আমি যখন স্পেশাল স্কুলের গণ্ডি অতিক্রম করে যখন সাধারণ ছেলে মেয়েদের সাথে একই সাথে পড়াশোনা করতে যাই, তখন দেখলাম আমি সবার থেকে আলাদা। প্রথম একটু হীনমন্যতায় ভুগতাম না, এমনটা নয়, এবং বেশিরভাগ মানুষকে কিন্তু ফরচুনেটলি আমি পাশে পেয়েছি। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস আমাকে মনে রাখতে হয়েছে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বা আমি টিচার্স ট্রেনিং করেছি সেই সময়তেও, প্রতিনিয়ত কিন্তু নিজেকে প্রুফ করতে হয়েছে প্রতি পদক্ষেপে। কারণ কিছু মানুষের মধ্যে কিন্তু যে এই মানুষটা একটা প্রতিবন্ধকতা সত্ত্বেও এত দূরে এসেছে, এই কনসিডারেশনটা কিন্তু সবাই আমাকে দেয়নি। বরং অনেকে তাদের মধ্যে একটা পূর্বানুমান সেট করে রেখেছে আগে থেকেই, যে এই মানুষটা কি পারবে, এই মেয়েটি কি পারবে, এর তো একটা ডিসেবিলিটি আছে, বরং তাকে হয়তো একটু গ্রেস দিয়ে তাকে হয়তো পাশ করাতে হবে বা কিছু সামথিং, বা সে হয়তো একটা ডিসেবিলিটি কোটা আছে, তাই সে ভর্তি হতে পেরেছে। এই ধরনের কিছু কথাবার্তাও কিন্তু আমাকে শুনতে হয়েছে। অথচ আমি যখন ইকুয়ালি ভালো স্কোর করে তাদের সাথে কম্পিট করেছি সাধারণ আমার সহপাঠীদের সঙ্গে, তখন একটা তোর জবাব দেওয়ার মতো একটা ব্যাপার হয়েছে, এটা সত্যি কথা। এবং আমি জানি আমার মতো আমার বন্ধু সায়ন্তনকেও হয়তো জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে প্রুফ করে চলতে হয়, সেটা আমাদের কাজের জায়গায় হোক, আমাদের পড়াশোনার ক্ষেত্রে হোক, যখন আমরা সাধারণ ছেলে মেয়েদের সাথে
পড়াশোনা করি। এবং আরেকটা বিষয় হচ্ছে এখন নারী নিরাপত্তার বিষয়টা খুব ভীষণভাবে একটা প্রাসঙ্গিক একটা বিষয় আমাদের সমাজে প্রতিটি স্তরে। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি যখন একটু রাত করে বাড়ি ফিরি, আমি কারোর সঙ্গে থাকি, সবসময় হয়তো আমার বাবা মা সাথে থাকতে পারছি না, আমি যখন কোনো বন্ধুর সঙ্গে বা কারোর সঙ্গে আমি যাচ্ছি কোথাও, এবং একটা সাধারণ মেয়ের ক্ষেত্রে যতটা চিন্তা থাকে, আমার ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি চিন্তা কাজ করে, যেহেতু আমার দৃষ্টিহীনতা রয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে সবসময়। এখানে আমি তোকে একটা প্রশ্ন করতে চাই, যখন যে এগুলো যখন মাথায় রাখছিস বা এরকম কোনো চ্যালেঞ্জেস কি তোর সামনে এসছে, যে চ্যালেঞ্জটাকে তুই হয়তো অ্যাকসেপ্ট করেছিস, হয়তো সেটা এখনো রিভিল্ড নয়, তা তুই চাইলে বলতেও পারিস, নাও বলতে পারিস যে হ্যাঁ চ্যালেঞ্জেস এসছে, সেরকম কি কোনো সিচুয়েশন তৈরি হয়েছে দৃষ্টিহীনতার কারণে? এই যে তুই রাত করে ফিরছিস বা মানে যে টেনশন থাকে, সেরকম কি কোনোদিন ফেস করতে হয়েছে কোনো? আমার যেটা মনে হয়, প্রতিটা মেয়েকেই হয়তো জীবনের কোনো না কোনো পর্বে কিছু অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয়। সেটা সবসময় যে সামনে আসে তা নয়, এবং আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সেটা অনেক সময় হয় খুব কাছের মানুষ বা অনেক সময় অনেক স্কুলে বা কোথাও কেয়ার গিভারদের থেকেই হয়, এটা কিন্তু খুব সত্যি কথা। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হতে হতেও আমি বেঁচে গিয়েছি, একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হতে আমি বেঁচে গিয়েছি, এরকম কিন্তু বেশ কয়েকবার হয়েছে। কিন্তু আমি খুব মানে বাজেভাবেই, মানে কি বলবো, ন্যারোলি এসকেপ হয়েছি বলতে পারবে বিষয়টা থেকে। তো আরেকটা বিষয় যেটা হয়েছে, এটা একটা অন্যরকম বিষয়। যেমন আমি যখন টিচার্স ট্রেনিং করতে গিয়েছিলাম, এবং আমাদের মতো যারা দৃষ্টিহীনরা কিন্তু স্কুলে বেশ সাফল্যের সঙ্গে কিন্তু তারা শিক্ষকতা করে, অধ্যাপনা করে। আর আমার ক্ষেত্রে একটা অদ্ভুত ইনসিডেন্ট ঘটে। আমি যখন একটা টিচার্স ট্রেনিং কলেজে আমি যখন ইন্টার্নশিপ করছি, স্কুল ইন্টার্নশিপ করছি, তখন একজন আমাদের প্রশিক্ষক যাকে বলে, বিএড কলেজের একজন প্রফেসর, তিনি আমাকে ওপেনলি একদিন এসে বলছেন, আচ্ছা তুমি তো ব্ল্যাকবোর্ডে লিখতে পারছো না, তাহলে তুমি শিক্ষকতা করবে কি করে? তখন আমি বললাম যে স্যার, আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি বেদের অপর নাম শ্রুতি। আমরা তো বেদ তো শুনেই একটা সময় একটা পারম্পর্য মেনে একটা জেনারেশনের পর জেনারেশন চলে এসেছে। তাহলে আমরা তো লেকচার মেথড অ্যাপ্লাই করে পড়াতে পারি, বা আমরা আরও বেশ কিছু অন্যান্য কিছু টিচিং লার্নিং যে মেটেরিয়ালগুলো ইউজ করে আমরা পড়াতে পারি, যেটা ব্ল্যাকবোর্ডের, হ্যাঁ এটা ঠিক কথা, ব্ল্যাকবোর্ডের মতো সেটা হয়তো ততটা ব্ল্যাকবোর্ডের যে গুরুত্বটাকে কখনোই রিপ্লেস করা যায় না, কিন্তু আমরা তো কিছু সহযোগী মেথডের সাহায্যে পড়াতেই পারি। যেমন আমি চার্ট পেপার ইউজ করতে পারি, বা কোনো ছবি ব্যবহার করতে পারি ক্লাসে এসে, সেগুলো তো আমরা করতেই পারি, প্রজেক্টর ব্যবহার করতে পারি। কিন্তু আমাকে তখন বলা হয় যে তুমি যদি লিখতে না পারো, তুমি যদি সাধারণ চক ব্যবহার করে ব্ল্যাকবোর্ডে লিখতে না পারো, তাহলে তুমি বাড়িতে গিয়ে বসে থাকো, পড়ানো ছেড়ে দাও, টিচার্স ট্রেনিং তোমাকে করতে হবে, সবার সামনে কথা বলা হয়। তো আমি তখন খুব মনে আঘাত পাই। আমি সেটা ওনাকে বলেও ছিলাম পরে আমার কিছু বন্ধু মারফত, যে এরকম আমাকে বললেন আপনি স্যার, আমি খুব দুঃখ পেয়েছিলাম। তখন উনি বলছেন, না আমি না এটা তোমাকে বুস্ট আপ করার জন্য বলেছিলাম, তোমার মধ্যে একটা জেদ তৈরি করার জন্য বলেছিলাম। কিন্তু আমি তখন বললাম, দেখুন জীবনটা কিন্তু সিনেমা নয় যে একটা কথা বলে দিলাম, সেটার থেকে একেবারে আমি হিরো থেকে হিরো হয়ে গেলাম, সেটা তো হয় না। তো এই কথাগুলো কিন্তু ভীষণভাবে হন করে মাথার মধ্যে। তো এই বিষয়গুলো কিন্তু আমার সঙ্গে হয়েছে, এবং সেই জন্যই বললাম প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে প্রুফ করতে হয় প্রতিনিয়ত। এবং আমি কিন্তু তারপরেও আমি ইন্টার্নশিপ কমপ্লিট করি, তারপরে টিচার্স ট্রেনিং কোর্সে আমি কমপ্লিট করি, পাশ করি, ভালোভাবেই পাশ করি, ভালো মার্কস নিয়ে পাশ করি। এখন আমি গবেষণা করছি, বর্তমানে পিএইচডি করছি। আমার স্যারের একটা কোয়েশ্চেন, আজকে এই মুভিটা স্টার্ট করলাম। দেখো রিয়া, মানে পিডাব্লিউডি তো আমরা অনেকদিন ধরে কাজ করছি, সিডব্লিউএস এর বাচ্চাদের জন্য কাজ করছি, তাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি। কিন্তু কদিন আগে আমার সায়ন্তনের সঙ্গে পরিচয় হয়, আজকে বন্ধুত্বও বলতে পারি আমি। অ্যাকচুয়ালি ওর সঙ্গে 15 মিনিট কথা বলার পরে আমি বুঝতে পেরেছিলাম কি সমস্যাটা কত বড়। আর এখানে আমি কিন্তু ওকে তো ওর দোষই নেই, যেরকম আমার বাচ্চাদের কোনো দোষ নেই, ওরও কোনো দোষ নেই। কিন্তু দোষটা কার জানো? দোষটা হচ্ছে আমাদের, আমরা যারা প্রিভিলেজ বা আমরা যারা এখানে সোকল সোসাইটিতে নর্মাল নিজেদেরকে ডিফাইন করি। আমার মনে হয় প্রবলেমটা আমাদের মধ্যে। কি আজকে সে কথা শুনে অ্যাকচুয়ালি আমার খুব মানে কি একজন শিক্ষক নিজের স্টুডেন্টকে
এইভাবে জাজ করছে, এই যে আমাদের এই যে সামর্থ্য জাজ করা মানুষকে, এটা মানে মানুষকে ক্ষতিই করছে। ভালো তো আমি কিছু দেখলাম না, কি কাউকে জাজ করে কিছু ভালো করে। আর এটা আমার মনে হয় আমাদের সবার দায়িত্ব, কি মানুষ যেরকম তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করা। জাস্ট বিকজ আমার কাছে এটা জাজমেন্ট করার ক্ষমতা আছে বলে আমি যা ইচ্ছে জাজ করে ফেললাম, এটা কিন্তু ঠিক না, এটা অন্যায়। আর আরেকটা যেটা, যার জন্য আজকে আমরা ব্রেল ভ্যালু শুরুও করলাম, কারণ আমি চাই কি এই ক্যাফেতে যারা আসুক তারা কোনো কারণবশত যদি ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয় বা চোখে দেখতে পায় না, দৃষ্টিহীন হয়, তারা কিন্তু নিজেরাই এম্পাওয়ার্ড হয়ে নিজেদের সামর্থ্যতে যেন এসে একটা ক্যাফেতে আসার যে আনন্দটা সেটা উপভোগ করতে পারে। আর সবাই যারা এই ভিডিওটা দেখছে, যত রেস্টুরেন্ট ক্যাফে ওনার্স আছে, আমি সবসময় বলি কি স্পেশাল বাচ্চাদের বা স্পেশাল ইন্ডিভিজুয়ালসদের জাজ করা বন্ধ করে তাদেরকে সিম্প্যাথেটিক চোখে না দিয়ে এম্পাওয়ার করা দরকার আছে, এমপ্যাথির দরকার আছে। আর সবাই, আমার মনে হয় কি প্রত্যেকটা রেস্টুরেন্ট কলকাতা না পুরো দেশে এটা ব্রেল ভ্যালু ইন্ট্রোডিউস করা যায়, বিশাল কিছু একটা না। আমার খুব দুঃখ লাগছে কি আমার এটা বুঝতে এত বছর লেগে গেল, একটা গোটা বছর পার করার পর আমার মনে হলো এটা করা উচিত। তো সায়ন্তন, থ্যাংক ইউ, মানে এই আজকে আমাদের এই ব্রেল ভ্যালু করে দেওয়ার জন্য শেয়ার। তোমরা আমাদেরকে প্রচণ্ডভাবে সাবস্ক্রাইব করেছো, আশা করবো এই ভিডিওটা মানুষদেরকে অতটাই সেন্সিটাইজ করবে, এই সমস্যার সম্মুখীন হবে নিজেদের আশেপাশে যারা আছে তাদেরকেও, তাদের সাপোর্ট হবে। হেল্প করাটা ভুল হবে, সাপোর্ট হওয়াটা ঠিক।